আচ্ছা, আজকে তোমাদের ক্লাস টেস্টটা ছিল এই যে এ সেকশন, যেটা আমাদের এটা মোটামুটি আহ এটা যদি আমি বলি যে ওয়েভ লেন্থ অফ ভিজিবল স্পেকট্রাম রেঞ্জেস ফ্রম, এই ভিজিবলটা অ্যাটলিস্ট তোমাদের জানতে হবে। ঠিক আছে, ভিজিবলটা কত ছিল? 0.4 থেকে তোমরা জানো 0.76 মাইক্রোমিটার, এইটা। আচ্ছা, ব্ল্যাক বডি ইজ অ্যান আইডিয়ালাইজড বডি ফর হুইচ হিট ট্রান্সফার, কি লিখছো তোমরা? হুম, রেডিয়েশন। স্যার রেডিয়েশন রেডিয়েশন। রেডিয়েশন রেডিয়েশন শেষ। As temperature increases, the peak of the emissive power shift to, আচ্ছা এইটা হচ্ছে আমাদের এই যে এই কার্ভটা, খেয়াল করো। লেফটে হবে স্যার। হ্যাঁ, তোমরা একটু খেয়াল করো, এই যে এই কার্ভটা আমরা দেখছিলাম, আমাদের টেম্পারেচার যত বেড়ে যাচ্ছে কার্ভের পিক কিন্তু বামের দিকে শিফট ছিল। হ্যাঁ, এই যে এই ধরনের কার্ভ ছিল, এই যে এরকম মনে আছে? টেম্পারেচার যত ইনক্রিজিং এইদিকে ইনক্রিজ হচ্ছে, আর এই যে পিকটা পিকটা লোয়ার ওয়েভলেন্থের দিকে চলে যাচ্ছে, বা আমরা বলতে পারি লেফট। ভিজিবলের দিকে যাচ্ছে। সরি, কি বললাম? ভিজিবলের দিকে যাচ্ছে। ভিজিবলের দিকে যাচ্ছে, এইভাবে লেখা যায়, হ্যাঁ। বাট ভিজিবল লিখলেই তো ভিজিবলটা আছে। না লিখে তুমি এটা লিখলে ভালো অ্যান্সার হবে, যে লেফটে যাচ্ছে, অথবা শিফট টু লোয়ার ওয়েভলেন্থ। শিফট টু লেফট লিখলে মার্কস পাবা, শিফট টু লোয়ার ওয়েভলেন্থ লিখলে মার্কস পাবা। বোঝা যায়? তারপরে আমি দেখবো আর বাকিরা কি লিখছো, ওটা জাস্টিফাই করে আমি মার্কস দেওয়ার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, ফর গ্রে সারফেস দ্য ইমিসিভিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ কি, বলো? গ্রে ল্যামডা ওয়েভলেন্থ। ল্যামডা ওয়েভলেন্থ। এই ছিল তোমাদের 2 মার্কস। আচ্ছা, হোয়াট ইজ ডিফিউজ সারফেস? ডিফিউজ সারফেস কোনগুলা? যেগুলো আমরা বলছিলাম ডিরেকশনের সাথে চেঞ্জ হয় না, মানে থিটার সাথে এবং ফাইয়ের সাথে চেঞ্জ নাই, যেখানে ইমিসিভিটি, দ্যাট ইজ ডিফিউজ সারফেস। So for diffuse surface, emissivity has no directional dependency, so it is independent of direction. এটা লিখে দিলে হয়তো। আর সলিড অ্যাঙ্গেল উইথ ডায়াগ্রাম, সলিড অ্যাঙ্গেল জাস্ট ডায়াগ্রামটা আঁকবা তোমরা, এই যে আমাদের ডায়াগ্রাম। সলিড অ্যাঙ্গেলে ডিফাইন করতে হবে, সো ডিফাইন হচ্ছে ডেল সারফেস এরিয়া বাই রেডিয়াস। এইখানে যে ঘনকোণটা তৈরি হবে, এগুলো ইন্টারমিডিয়েটে পড়ার কথা। এই ঠিক আছে, এটা ছিল। এরপরে যদি আমি যাই একটু তোমাদের আমি কোনটা use করতেছি? স্যার ডিফিউজ সারফেসটা কি একটু আবার বলা যাবে স্যার? ডিফিউজ সারফেস তোমার বইতেও আছে, দেখো যে থিটা ফাইয়ের সাথে ডিরেকশনাল ডিপেন্ডেন্সি নাই, সেইটা। আর গ্রে সারফেসটা উল্টা। এই কোশ্চেন রিলেটেড, এই দুইটা। আবার বি সেকশন অপোজিট ছিল কিন্তু। হ্যাঁ, স্যার আমাদের গ্রে সারফেস ছিল। ওই তো, তোমাদের গ্রে একজনের আরেকজন, আমি বি সেকশনটা আসতেছি, আমি আগে এ সেকশনটা সলভ করতেছি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো, এই দুটা বুঝেছো তো? হ্যাঁ, কারো কোশ্চেন আছে এই দুটাতে? আচ্ছা, তাহলে আমি একটু আগাই। এই যে গ্রাফ আমাদের, দেখো তোমরাই দেখো, এই যে গ্রাফটা আমরা যদি একটু দেখি, এইটার মজার বিষয় বি সেকশন এ সেকশন উল্টা ছিল তোমাদের, তোমরা ধরতে পারছো কিনা আমি জানি না। এই যে ব্ল্যাকবেরির ইমিসিভিটি কত, যে কোনো ওয়েভলেন্থের জন্যই হোক, কত সেটার ভ্যালু? 1। 1। একটি স্ট্রেট লাইন হবে ব্ল্যাকবডি। আর রিয়েল সারফেস অথবা গ্রে সারফেস যেগুলা, সেগুলোর ক্ষেত্রে এই যে গ্রে সারফেসের সাথে ল্যামডার সাথে ইয়া হয়, এই যে এরকম থাকবে, এই যে একটা স্ট্রেট লাইন হবে, এই একটা রিয়েল সারফেস জাস্ট অপোজিট। ওই সেকশন কোশ্চেনটা দেখো তোমরা, এই যে গ্রে সারফেস ফিক্স থাকতেছে আর রিয়েল সারফেস এটা। কারণ গ্রে সারফেসটা আমরা বলছি আমাদের, ওই যে তোমার এখানে তো বলেই দিচ্ছি যে ইন্ডিপেন্ডেন্ট অফ ল্যামডা, মানে ওয়েভলেন্থের সাথে ডিপেন্ডেন্ট না ইমিসিভিটি। বাট গ্রে সারফেস ব্ল্যাক বডির সমান হবে না, একের থেকে কম হবে, সো একের থেকে সামহাও কম একটা ভ্যালু ফিক্সড। আর এই যে রিয়েল সারফেস, সলিড লাইনটা হচ্ছে রিয়েলে চেঞ্জ হবে ওয়েভলেন্থের সাথে, এরকম। সো এই জাস্ট ওই গ্রাফটা আঁকা। 3 মার্কস ছিল, যারা 3টা লাইনে দুইটা লিখছো 2 মার্কস, যারা একটা 3, যারা 3টাই পারছো 3 মার্কস পাবে। ঠিক আছে, এইটা। আর লাস্টে যেটা আমাদের ম্যাথটা ছিল, এটা একদম বই থেকে দেওয়া, এটা আসলে বলার কিছু নাই। শুধু একটু মাথায় রাখতে হবে, যেই পোর্শনে, যেমন 0 থেকে 3 ওয়েভলেন্থ রেঞ্জের জন্য এইটা,
কিন্তু যখন 3 থেকে 7 তখন কিন্তু এইটা। সো ইট ডিফার্স। তো যেহেতু এটা ডিফার্স করতেছে তোমাকে, তাইলে প্রত্যেক পোর্শনের ইমিসিভিটিকে ওই স্পেকট্রামের, এই যে স্পেকট্রাম রেঞ্জ, সেইটার যে ফ্র্যাকশনাল এনার্জি সেটা দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 3টা ধাপ আমাদের। 0.8, হ্যাঁ, ফ্র্যাকশন হবে 0 থেকে 7 মাইনাস 0 থেকে 3, এভাবে করে আর কি 3টা পোর্শন হয়। অ্যান্সার আই গেস 0.56 সামথিং লাইক। তোমরা এটা দেখবা, বইতেই দেওয়া আছে বা তোমাদের শিটেও দেওয়া আছে, এক্সাক্ট ওই ম্যাথটাই দেওয়া হয়েছে। এখানে আর কোনো চেঞ্জ করা হয় না, এবং ইমিসিভ পাওয়ারও চাইনি, শুধু ইমিসিভিটিটা চেয়েছি। এটা বের করতে বললে 3 মার্কস। সো আই গেস কোশ্চেনটা খুবই সহজ এবং স্ট্যান্ডার্ড হয়েছে। যারা পেয়েছো পারছো, যারা না পারো নাই দেখে নাও ভালো মতো। হ্যাঁ, এটা নিয়ে কারো কোশ্চেন আছে? এ সেকশনে কোশ্চেন নিয়ে এনিওয়ান? নাই। তাহলে আমরা বি সেকশনেরটাই যাই। এই যে বি সেকশন, দেখো একই ভিজিবল ওয়েভলেন্থ ভিজিবল। প্রথম কোশ্চেনটা সেম ছিল, ব্ল্যাক বডি ইজ আইডিয়ালাইজড বডি, এন দিয়েছে যেহেতু, বা আইডিয়াল লিখতে পারো, আইডিয়াল বডি বলতে পারো। হ্যাঁ, যেহেতু এন দিয়েছে আই দিয়ে শুরু করাটাই দরকার। বা কেউ যদি লেখে স্ট্যান্ডার্ড বডি, দ্যাট উড অলসো বি অ্যাকসেপ্টেড, সমস্যা নাই। আর টেম্পারেচার ডিক্রিজ করলে পিক কোন দিকে শিফট করবে? ইমিসিভ পাওয়ারের স্যার রাইট সাইড। রাইট সাইড। আমরা দেখছি টেম্পারেচার হাই থেকে আস্তে আস্তে লো এ গেলে আমাদের পিকটা কার্ভের রাইটে বা টুয়ার্ডস দ্য হায়ার ওয়েভলেন্থ, এভাবেও লিখতে পারো তোমরা, ইচ্ছা তোমাদের। আচ্ছা, ফর ডিফিউজ বডি, এই যে এই দুটো হচ্ছে অপোজিট। ফর ডিফিউজ সারফেস দ্য এমিসিভিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ডিরেকশন। অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল লিখলেও হবে, সমস্যা নেই। হ্যাঁ, থিটা ফাই লিখলেও হবে, ইচ্ছা তুমি লেখো, সমস্যা নেই। ঠিক আছে, এই 3টে অ্যাকসেপ্টেবল অ্যান্সার এটার জন্য। তো এটা গেল। হোয়াট ইজ গ্রে সারফেস, একটু আগে বলা হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়েভলেন্থ, যেখানে রেডিয়েশনটা ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়েভলেন্থ। এই যে এখানে ছবিতেই আছে অ্যান্সার, এই ছবিতেই অ্যান্সার আছে, এই যে অ্যান্সার, গ্রে সারফেস স্টেট। ল্যামডা চেঞ্জ হচ্ছে কিন্তু দেখছি ইমিসিভিটি চেঞ্জ নাই, একই ভ্যালু, এখানে অ্যান্সার। রেডিয়েশন ইন্টেন্সিটি উইথ ডায়াগ্রাম, এটা একটু তোমাদের জাস্ট ওই যে ছবি এঁকে ইন্টেন্সিটি ডেফিনেশনটা, ডিকিউ এনার্জি যাচ্ছে পার ইউনিট এরিয়া নর্মাল ইনটু পার ইউনিট স্টেডিয়াম ঘনফল, এই যে এই লাইনটা লিখলে হবে। আর ওই ডায়াগ্রামটা যদি পারো আঁকলা, এই কোশ্চেন। আর এইটা হচ্ছে অপোজিট টু দ্যাট অফ এ সেকশন। এ সেকশনে তো আমরা জানি কি, আমাদের নর্মাল স্পেকট্রাম কার্ভ ম্যাক্স প্ল্যাঙ্কের ইকুয়েশনটা এরকম, এটা আমরা জানি। তো ব্ল্যাক বডির ক্ষেত্রে এটা সর্বোচ্চ শো করবে, রিয়েল সারফেসের ক্ষেত্রে এটা কম শো করবে, এই জিনিসটা এক জায়গায় যে এই এইটা এঁকে দিলে তুমি 3 মার্কস পাচ্ছ। আর লাস্টের সরি, এই যে লাস্টের ম্যাথটা, এটা তো আসলে বলার কিছু নাই, ম্যাথটা ওখান থেকে দেওয়া, বাট তোমার টেম্পারেচারটা একটু ভেরি করে দিয়েছে, বইতে যা আছে সেটা দেই নাই, আমরা 2 হাত দিচ্ছি। বাট আমার ভিজিবল বলছি, দেখো দ্য ফ্র্যাকশন অফ ইন ভিজিবল লেন্স, যেহেতু ভিজিবল লেন্স 0.4 থেকে 0.7। সো আমার তো ভেরিয়েবল ল্যামডা টি, সো ল্যামডা জানি, টেম্পারেচার জানি 2000। সো এই যে গুণ করলা তুমি 500 আই গেস, নাকি কত আসে 8, যাই হোক যত আসে 800 আই গেস, 800 আসবে স্যার। 800। আর এখান থেকে একটা আসবে, এইটার জন্য তোমার এখান থেকে ফ্র্যাকশন বের করে বিয়োগ করে দিতে হবে, তাহলে অত পার্সেন্ট, এই যে অবশ্যই এটা যেহেতু শর্টকাট, প্রথম পোর্শনটাই 2 মার্কস থাকতেছে, আর পরের পোর্শনটাই 1 মার্কস থাকতেছে। সেটা লটা আমি ক্লাসরুমে বলে দিয়েছিলাম, পরীক্ষা হলেও তোমাদের বলে দিচ্ছি যে ইমিশন পিক হবে কখন, পিক হবে ল্যামডা ম্যাক্স টি উইন্স ফর্মুলা 2898। এই হ্যাঁ, এইটা যাই হোক, ওই এটা ইউজ করো। টেম্পারেচার জানো 2000, সো ল্যামডা এম 2000 দিয়ে ভাগ করে দাও, এটা ভাগ 2000। এটা করলেও 1 মার্কস পাচ্ছ যে করতে পারছো, আর পুরোটা করলে তো 3 মার্কসই পাচ্ছ। তো এই হলো আমাদের মোটামুটি ক্লাস টেস্টের সলিউশন। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে, বুঝো নাই বা কিছু? স্যার 2 হুম, নাম্বারের স্যার ইন্টেন্সিটি স্যার আমি রিলেশন দিয়েছি স্যার ইকুয়াল টু পাই আই ই, এটা দিলে হবে স্যার? কোনটাই? স্যার রেডিয়েশন, এই এই যে এটা ডিফাইন রেডিয়েশন ইন্টেন্সিটি। ইয়েস ইন্টেন্সিটি ই সমান পাই আই, এই আইটা আসলে ইন্টেন্সিটি। তো তুমি আই সমান ই বাই পাই লিখলে 1 মার্কস পেতে পারো।
এইটা লিখতে হবে, ই সমান পি আই আই লিখতে হবে। হ্যাঁ, আই তো স্যার আমি ইন্টেন্সিটি। স্যার আমি পরে লিখে দিয়েছি স্যার। এটা আমি লিখতে হবে, সাথে ওই ডায়াগ্রামটা দেখাতে হবে, একটা ঘন কোণে ইন্টেন্সিটি বোঝাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, সেটা কনসিডার করা হবে কিছু, বাট আমার এক্সাক্ট অ্যান্সার আমি বলে দিচ্ছি স্যার মোটামুটি। একের ডিটা কি হবে স্যার? হুম, একের বি, ডি ডি ব্ল্যাক ডি স্যার। বি or D? স্যার ডি। D, জি that স্যার for ডি। diffuse surface এর বললাম তো, emissivity is independent of direction, ডিরেকশন, জি স্যার ডি। theta phi, angle যাই লেখো acceptable, এটা লিখলে মার্কস পাবা, এটা বলে এটা, ঠিক আছে? সো এটাই মোটামুটি। আর আমাদের আই গেস কোশ্চেন নাই, আর এই ভিডিও তো দেওয়া হবে, তোমরা দেখে নিও বাকিটা। আমি আগাই, আমাদের সময়েরও একটা স্বল্পতা আছে। আচ্ছা, ঠিক আছে, তো মোটামুটি আমরা লাস্টের ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আমাদের গ্রে সারফেসে ম্যাথ গুলা করা যায়। তো ওই ক্ষেত্রে আমরা দেখছিলাম যখনই আমি ব্ল্যাক বডি না, যখনই ইনক্লোজার 3টা বা 2টা হচ্ছে, তখনই আমার প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে যে আমার রেডিওসিটি চলে আসতেছে, অ্যানালাইসিসটা ইজ নট দ্যাট স্ট্রেট ফরওয়ার্ড টু দ্যাট অফ ব্ল্যাক বডি। সেটাও আমরা দেখছি। এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক ছিল, গুড টু সি যে 4জন হোমওয়ার্ক পাঠাইছো আমাকে, এবং 4জন হোমওয়ার্ক মোটামুটি হয়েছে। হ্যাঁ, তোমরা ইন ডিটেলস করছো, ভেরি গুড। 4জন আছো এখানে? Yes, sir. হ্যাঁ, Yes, তোমরা sir. 4জন রোল আইডির পাশে 2 মার্কস করে দিবা, অন্যরা দিও না, আমি কিন্তু চেক করি, আমি হোমওয়ার্ক সব সেভ করে রাখছি, ঠিক আছে? সো যারা করছো ভেরি গুড, তোমরা তবে তোমরা এই সেকেন্ড পার্টটা আমার আই গেস তোমরা কি ইন ডিটেলস কয়েকজন, একজন মনে হয় করে নাই, বাকি 3জন ইন ডিটেলস করছে। আচ্ছা, দ্যাটস ফাইন, 2 মার্কস করে আমি দিলাম। তো এটা করতে যে কি বোঝা গেছে, এটা ক্লিয়ার হয়েছে প্রবলেমটা সবার? Yes, Yes, sir. sir. বোঝা গেছে? আমাদের এখানে এই যে একটু শর্টকাটে করা আছে, বাট আমরা ম্যাথটা দেখছি, এই ধরনের ম্যাথ পরীক্ষায় আসতে পারে, খুব বেশি চান্স আছে আসলে, ঠিক আছে? এটা বললাম। এখন এই ম্যাথটাও আমি করিয়েছি গতদিন, ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা একটু দেখে নিও। এই দুইটা ম্যাথ আসলে ভেরি মাচ সিমিলার। সো এটা যখন আমি ইন ডিটেলস বলছি, আরেক সেকশনে আমি এই দুইটাই বলেছি, তোমরা এটা ভিডিও দেখে নিলে এটাও ক্লিয়ার হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে একটা জিনিস আরেকবার রিমাইন্ড করি আমি, যেহেতু আমাদের ইনসুলেটেড সারফেস যদি হয়, অ্যাট দ্য এন্ড আমাদের আসলে ই আর জে সমান হয়ে যাচ্ছে, এটাই বলার উদ্দেশ্য। আমাদের যদি ব্ল্যাক বডি হয়, সেই ক্ষেত্রে ই আর জে সমান হয়ে যাচ্ছে। সো এটা খুব ইম্পর্টেন্ট যে তুমি যদি 3 সারফেস ইনক্লুশন নিয়ে এক্সপেরিমেন্ট কাজ করো ইন ফিউচার, তোমার যদি ব্ল্যাক বডি বা ইনসুলেশন সারফেস থাকে, ওখানে তুমি কিন্তু রিফ্লেকশনটাকে 0 ধরে আগায় যেতে পারো। তো মোটামুটি এই ম্যাথটা আমরা দেখছি, এটা তোমরা ভালো করে ভিডিওটা দেখবা। এই যে এটা কিভাবে আসলো আমি এক্সপ্লেন করেছি। সো আমি এখন সময় বেশি নষ্ট না করে আমি চলে যাব রেডিয়েশন শিল্ডস। এটা আমাদের লাস্ট টপিক, এটা শেষ করব ইনশাআল্লাহ, আজকে আমাদের সিলেবাসটাও শেষ হবে। বিফোর আই স্টার্ট ফর টুডেস লেকচার, এনি কমেন্টস, এনি কোয়েশ্চেন্স অর এনিথিং এলস? কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? আচ্ছা নো স্যার। আচ্ছা, তাহলে আমরা আগাই। আচ্ছা, এখন কোশ্চেন হলো, রেডিয়েশন ইজ নট গুড অল টাইম। রেডিয়েশন হিট ট্রান্সফার ভালো আমরা বিভিন্ন জায়গায় দেখি, বাট রেডিয়েশন একটা লং টাইম ইফেক্ট কিন্তু থাকে। তোমরাও দেখছো যে তোমরা এগুলো জানো, চেরনোবিল, তারপরে আরো নাগাসাকিতে যে ঘটনাগুলা, হ্যাঁ, পারমাণবিক বোমা টোমা, এটা তো এট দ্য এন্ড কি হয়েছে, ওখানে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল ছড়াই পড়ছে, সেই ম্যাটেরিয়ালের সাফারিং চেরনোবিল এখনো 40 বছর ধরে সামনে থাকবে। সো ওখানকার মানুষ যারা, যদিও সরাই নেওয়া হয়েছে, তারপরেও হয়তো জানো, ওভার দ্য লং পিরিয়ড অফ টাইম দে উইল ডাই বাই রেডিয়েশন, এটা অলরেডি প্রুভেন। হ্যাঁ, সো রেডিয়েশন ইজ নট গুড ফর হেলথ, এটা আমরাও জানি। এই জন্য তো এক্স রে, গামা রশ্মি এগুলো শরীরের মধ্যে দিয়ে যাওয়াটা অতটা সেফ না। তারপর রেডিয়েশনের ইফেক্টটা তোমরা ওই যে কয়দিন আগে ইউরেনিয়াম আমাদের পারমাণবিক যে রূপপুরে পাওয়ার প্ল্যান্ট, সেখানে নেওয়া হলো, তো অনেক প্রোটেকশন দিয়ে নেওয়া হয়েছে, খেয়াল করে দেখছো তোমরা, এবং ওইটা কিন্তু শিল্ডের মাধ্যমে নেওয়া হয়েছে। হ্যাঁ, যে ট্যাঙ্ক গুলা বা ট্রাকে নেওয়া হয়েছে, 4 সাইডে রেডিয়েশন শিল্ড তৈরি জি করে। স্যার, সব বাস Sorry? তো বন্ধ ছিল স্যার যখন ওটা নিয়ে যায় তখন। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, কারণ এটা একটা ক্ষতিকর ইফেক্ট থাকে, যদিও শিল্ড লিক করে নাই, লিক করলে ড্যামেজ হবে, আদারওয়াইজ ইটস ফাইন, বাট দেয়ার শুড বি সাম সিগনিফিকেন্ট ইস্যু, বিকজ তেজস্ক্রিয়তা আমাদের জন্য ভালো না, হিউম্যান বিং এর জন্য ভালো না।
হ্যাঁ, আইসোটোপ আমরা জানি নিউটনের মাধ্যমে, তেজস্ক্রিয় রশ্মির মাধ্যমে। এই পারমাণবিক ওখানে কি হবে, ওখানে তোমার ফিশন রিয়েকশন হবে, ইউরেনিয়াম ভাঙবে, সিগনিফিক্যান্ট নিউট্রন এনার্জি রিলিজ হবে। তো এই এনার্জি দিয়ে আমাদের কি করতে হবে, হিটিং করতে হবে, স্টিম হিটিং করতে, ওয়াটার হিটিং করে স্টিম করে আমি পাওয়ার প্ল্যান্টে আমি রানিং রাখবো। তো দ্যাটস ফাইন। এটা আমাদের দেখা গেছে বেশ ভালো, 1200 ওয়াট আই গেস, মেগাওয়াট আই গেস, দুইটা ইয়া আছে। তো খুবই ভালো, সবকিছুই ভালো, বাট ইট শুড বি ওয়েল মেনটেন অ্যান্ড কেয়ারফুল এরিয়া থেকে। মোটামুটি বলা যায় লোকালয় থেকে একটু যদি ভিতরে ওইভাবেই করা হয়েছে আর কি, করলে ইট উড বি মোর সেফ। কারণ ইফ এনি অ্যাক্সিডেন্ট হ্যাপেন, তেজস্ক্রিয় ছড়ায় যাবে এবং ইউ ক্যান নট রেজিস্ট ইট। শিল্ড যদি ব্রেক করে ইট উড বি প্রবলেম। তাহলে রেডিয়েশন শিল্ড ইম্পর্টেন্ট। এই জন্য বললাম যে শিল্ডটা আসলে ইম্পর্টেন্ট। আমরা রেডিয়েশন লাগে আমাদের, আবার রেডিয়েশন অতিরিক্ত হওয়া ভালো না। তো এই জন্য শিল্ড কিভাবে দেওয়া যায়, এই যে দেখো, এই যে শিল্ড, এখান থেকে এখানে রেডিয়েশনের মাধ্যমে হিট ট্রান্সফার হবে। কিন্তু আমি চাই এখানে খুব বেশি হিট না যাক রেডিয়েশন। ধরো তোমার T1 অনেক হাই টেম্পারেচার আছে, 2000 কেলভিন, আর এটা আছে 300 কেলভিন রুম টেম্পারেচার। রেডিয়েশন তো এখানে রিচ করবেই, বাট সিগনিফিকেন্ট রেডিয়েশন যাতে না যায়, কমাতে চাই, কি করতে হবে, আই নিড টু ইউজ সাম টাইপস অফ শিল্ড। এই শিল্ড একটা এক্সট্রা মেটাল এসে ইনসার্ট করে দিলাম, বা একটা ম্যাটেরিয়াল ইনসার্ট করলাম, যেটা কি করবে, বাধা দিবে, রেডিয়েশনটাকে পুরাপুরি যেতে দিবে। সো কেন দিবে না, কারণ আমরা দেখছি কি প্রত্যেকটা সারফেসের, আমরা যখন ওই যে 3 বডি ইনক্লোজার নিয়ে আমরা অ্যানালাইসিস, প্রত্যেকটা সারফেস নিজস্ব কিন্তু একটা এক্সট্রা রেজিস্ট্যান্স দিচ্ছে, রিফ্লেকশন হচ্ছে। ওই যে 3 বডি তোমরা খেয়াল করে দেখবা, এই এখানে ই, এখানে জে, মাঝে কি ছিল, সারফেস রেজিস্ট্যান্স। এই যে এক্সট্রা সারফেস রেজিস্ট্যান্স, আমরা সেটা না দিলে রিফ্লেকশন হবে না। তো এখানে রিফ্লেকটিভ করতে হবে, হাইলি রিফ্লেকটিভ ম্যাটেরিয়াল ইউজ করতে হবে। হাইলি রিফ্লেকটিভ ম্যাটেরিয়াল ইউজ করলে কিছুটা এদিক চলে গেল, পুরাটা ওইদিকে পাস করলো না। তার মানে আমি কি করলাম, এই জিনিসটা ইম্পোজ করলাম, সারফেস রেজিস্ট্যান্স, নট স্পেস, সারফেস অন। সো স্পেস তো থাকবেই, কিছু করার নাই, ভিউ ফ্যাক্টর এটা রেসপেক্ট এটা, সো ওখানে একটা রেজিস্ট্যান্স তো আছে। সো তুমি যেটা করলে, একটা এক্সট্রা মেটাল বা তুমি যদি একটা হাইলি রিফ্লেক্টিভ ম্যাটেরিয়াল ওখানে ইনসার্ট করে দাও দুটো অবজেক্টের মাঝে, তাহলে কিন্তু একটা শিল্ড হিসাবে এটা কাজ করবে। সো রেডিয়েশনটাকে কম রিচ করাবে, রেডিয়েশন হিট ট্রান্সফার কম হবে। সেই ক্ষেত্রে এই যে এক্সট্রা দুইটা রেজিস্ট্যান্স চলে আসলো। এখন চিন্তা করো, যদি T1 হাই হয় এখানে, আর T2 টা লোয়ার টেম্পারেচার হয়, T1 is greater than T2, then there should be net heat ফ্লোটা এইদিকে হবে, এটুকু আমরা বুঝতেছি, রেডিয়েশন। So if I want to reduce, I just need to put a shield and middle of that. শিল্ডটা দিলাম, দেখো শিল্ডটার টেম্পারেচার হবে সামথিং, ধর রুম টেম্পারেচারে আছে, বাট এটা ইমিসিভিটি থাকবে। ইউজুয়ালি শিল্ড যদি একটা সেম ম্যাটেরিয়াল হয়, ইমিসিভিটি একটাই হবে বোথ সাইডে ভ্যালু। যদি না এটাকে একটু কোটিং করা হয়, একদিকে আমি চাচ্ছি বেশি রিফ্লেকটিভ, আর এদিকে আমি চাচ্ছি এই দিকটা বেশি রিফ্লেকটিভ হোক, হ্যাঁ এই দিকটা বেশি রিফ্লেকটিভ হোক, এটা অত রিফ্লেকটিভ না হোক, তাহলে আমি এখানে কোটিং করতে পারি বিভিন্ন। তো আমি আই ক্যান কন্ট্রোল দ্য শিল্ড, তো আমার হাতে, আমি ডিজাইন করবো। সো সেই ক্ষেত্রে যদি ইন কেস ধরো যে তোমার বোথ সাইডের এমিসিভিটি ডিফারেন্ট, হ্যাঁ যেই সাইডটা 1 এর দিকে আছে এটাকে আমরা এমিসিভিটি 3,1 দিয়ে ডিফাইন করব, আর যেই সাইডটা 2 এর দিকে আছে সেটাকে আমি এমিসিভিটি 3,2, 3 এর এমিসিভিটি উইথ ডিরেকশন টু 2 এর ডিরেকশনে, 3 এর এমিসিভিটি উইথ রেসপেক্ট টু 1। সো বোথ সাইড দুই রকম যদি আমি ধরি, সেমও হতে পারে, ধরলে আমার ইন টোটাল এখানে এই দেখো, এই হচ্ছে রেজিস্ট্যান্স। আচ্ছা এখানে এটা বাদ চলে গেছে, 1 minus epsilon 2 A2 epsilon 3 2। তাহলে দেখো আগে ছিল দুইটা অবজেক্টের মধ্যে কয়টা রেজিস্ট্যান্স, আমাদের মনে আছে আমরা যখন দুইটা নিয়ে পড়ছিলাম, টু সারফেস ইনক্লোজার বা এই ধরনের, বা দুইটা অবজেক্টের মধ্যে হচ্ছে, আমাদের ছিল দুইটা সারফেস রেজিস্ট্যান্স, আর আমাদের স্পেস রেজিস্ট্যান্স ছিল কিন্তু একটা, মনে করে দেখো, তিনটা টোটাল রেজিস্ট্যান্স ছিল। হ্যাঁ এখন কি হয়েছে, মাঝে একটা আনাই, দেখো আরো আমি কি করলাম, রেজিস্ট্যান্স বাড়াই দিলাম, তিনটা জায়গায় এখন আমার রেজিস্ট্যান্স হয়ে গেল 6টা, 1 2 3 4 5 6। সো নিচে রেজিস্ট্যান্স যত বাড়াই দিচ্ছ তুমি, কিউ তত কমে যাচ্ছে। সো আলটিমেট আমি রেজিস্ট্যান্স এগুলা টার্গেট থাকবে হাই করা, এগুলো যত বেশি হবে আমি হিট ট্রান্সফার থেকে কমাতে পারবো। তো যখন তুমি চিন্তা করো নো শিল্ড নাই, এখানে শিল্ডটা নাই, নো শিল্ড, তখন এটা বাদ, তখন আমাদের অ্যানালাইসিসটা আগের মতোই,
a sigma T14 minus T21 by epsilon plus 1 minus, যদি আমি ধরে নেই যে এইটা আর এটা নাই, তখন এটা হচ্ছে দুইটা প্যারালাল লং ইনফাইনাইট প্লেট। মনে করে দেখো, এই যে আমি যদি একটু ব্যাকে যাই, তো রিমাইন্ডার দেই তোমাদেরকে, এই দেখো ইকুয়েশনটা, এই যে এইটা, অথবা আমরা যদি যাই এইটা, এই ম্যাটটা, এই যে এটা হলো মেইন বেসিক দুইটা সারফেসের মধ্যে ইনফাইনাইট প্যারালাল ধরলে আমরা দেখছি এটা রিডিউস হয়ে যায়। হ্যাঁ, এরিয়া গুলো সেম যদি হয়, ভিউ ফ্যাক্টর 1 হয়, সেই ক্ষেত্রে এটা রিডিউস হয় ফর ওয়ান নো শিল্ড, ফর নো শিল্ড সেই ক্ষেত্রে জিনিসটা কিন্তু এইটা। এখন ওই যে ওয়ান শিল্ড, একটা শিল্ড অ্যাড করলাম, একটা শিল্ডের কারণে দেখো রেজিস্ট্যান্স বেড়ে গেল তিনটা বলা যায়, কারণ আগের ভিউ ফ্যাক্টরটা আবার দুই ভাগে ভাগ হয়ে গেছে। আগে ছিল এইটা মাঝে একটা ভিউ ফ্যাক্টর, এখন আবার একটা আনার কারণে এর রেসপেক্টে এর ভিউ ফ্যাক্টর, এর রেসপেক্টে, সো একটার জায়গায় আমরা আরো চারটা নিয়ে আসলাম, সো আমার তিনটা এক্সট্রা চলে আসলো। তো ওই যে তিনটা এক্সট্রা চলে আসার কারণে আলটিমেট এইটা আমাদের ওয়ান শিল্ড যদি থাকে সেরকম। এরকম যদি আমি এন সংখ্যক শিল্ড এখানে দেই, তাহলে এটা রেজিস্ট্যান্স এন দিয়ে মাল্টিপ্লাই। এখন যদি ইনফাইনাইট প্যারালাল প্লেট হয় এবং ভিউ ফ্যাক্টর 1 সবগুলো যদি এরিয়া সেম ধরো, সেই ক্ষেত্রে ওই ভিউ ফ্যাক্টর গুলো সব 1 বসায় দাও। হ্যাঁ, এরিয়া সব সেম হলে বাদ যাবে, তাহলে এটাকে যদি 2-4টা লাইন তুমি সরল করো বাসায়, তাহলে তুমি দেখবে কি ফর ওয়ান শিল্ড এটা রিডিউস হয়ে যে এরকম হবে। যেখানে দেখো আগে ছিল এইটা, এখন হলো এইটা, মানে এক্সট্রা রেজিস্ট্যান্স এইটা, এবং এটা কি ইমিসিভিটি 3.1 ইমিসিভিটি 3.2, এটা হচ্ছে আমাদের মেইনলি কিসের রেজিস্ট্যান্স, খেয়াল করো, এটা হচ্ছে আমাদের শিল্ডের, খেয়াল করছো, এই যে এটা হচ্ছে শিল্ডের কারণে এক্সট্রা। তো এটাই আর কি। এখন এটাকে এই যে এভাবে আমরা যদি আমরা বলি এন সংখ্যক আছে, আমি অনেকগুলো শিল্ড দিলাম, সেই ক্ষেত্রে আমার ততগুলো এক্সট্রা অ্যাড হবে, এই যে এন সংখ্যক। তো এইটা এবং উইথ শিল্ড, উইথাউট শিল্ড বা নো শিল্ড, এটাকে যদি একটু কম্পেয়ার করি এন শিল্ডের মধ্যে, আমাদের রিলেশনটা এট দ্য এন্ড এটা দাঁড়াচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট একটা রিলেশন, ডিরাইভেশন থাকতে পারে ফাইনালে। জাস্ট দুইটা ডায়াগ্রাম এঁকে তোমাকে এই 3-4টা লাইনের মাধ্যমে এটা আনতে হবে। এবং এখানে দেখো, তুমি যদি নো শিল্ডের হিট ট্রান্সফার, তোমার টার্গেট হিট ট্রান্সফার কত, ধরো তোমার নো শিল্ডে একটা জায়গায় তোমার 100 কিলোওয়াট রেডিয়েশন হচ্ছে দুইটা অবজেক্টের মাঝে, তুমি এটাকে কমাতে হবে, তোমাকে ডিজাইন করতে হবে 30, কমায় আনতে হবে 30। তাহলে তুমি যদি সেম ম্যাটেরিয়াল দিয়ে এমিসিভ, যে ম্যাটেরিয়ালের মধ্যে রেডিয়েশন আছে ওই ম্যাটেরিয়াল দিয়ে শিল্ড তৈরি করতে চাও সেম এমিসিভিটির, সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, এটা 30 ইউজ করলে তুমি কিন্তু নাম্বার কয়টা শিল্ড দিতে হবে তোমাকে, সেটা তুমি এখান থেকে বের করে আনতে পারবা, যদি এরিয়া সেম হয়, যদি ভিউ ফ্যাক্টর 1 হয় সেই ক্ষেত্রে। সো এটা আমাদের একটা গাইডলাইন, হ্যাঁ, যে আমাদের আইডেন্টিক্যাল যদি হয় সবকিছু, যে সব ম্যাটেরিয়ালি এমিসিভিটি সমান হয়, যদিও এটা খুব রিয়েল লাইফে ওইভাবে প্র্যাকটিস হবে না। হ্যাঁ, আমরা চাই আমাদের শিল্ডের এমিসিভিটি আর অবজেক্টিভ এমিসিভিটি ডিফারেন্স থাকবে, আমরা চাইবো শিল্ড হাই রিফ্লেক্টিভ হোক, হ্যাঁ এরকম আর কি। তো যাই হোক, এখন এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা একটু দেখো তোমরা কেয়ারফুলি, এখানে দেখলে বুঝবা যে থিন অ্যালুমিনিয়াম শিট, খুবই লো এমিসিভিটি হাই রিফ্লেক্টিভিটি, এই যে থিন অ্যালুমিনিয়াম শিট, এটা মেটালের অ্যালুমিনিয়াম, প্লেস করেছে 2 লার্জ প্যারালাল প্লেট, যেগুলো ইউনিফর্ম টেম্পারেচার আছে, একটা 800-তে একটা 500-তে, এবং এদের ইমিসিভিটি একটা 0.2 একটা 0.7 এরকম। তো এখন নেট হিট ট্রান্সফার বিটুইন দ্য প্লেটস পার ইউনিট সারফেস এরিয়া উইথ দ্য শিল্ড অ্যান্ড উইথাউট শিল্ড, সরি এখানে কি বলছে, বিটুইন দ্য এন্ড কম্পেয়ার দ্যাট ইজ, হ্যাঁ দুইটার মধ্যে কম্পেয়ার করতে, শিল্ড দিয়ে কত আর শিল্ড ছাড়া কত কম্পেয়ার করে তোমাকে অ্যান্সারটা দিতে হবে। তো এখন এখানে দেখো, সরি, এই শিল্ডে কত হচ্ছে দেখো, এটা উইথাউট শিল্ড করা যাবে, আমাদের ইকুয়েশন আছে, উইথাউট শিল্ড আসলে এখানে করা নাই, যে এক্সাম্পল 12.7 যেটা তোমাদের আগে করানো হয়েছে, দুইটা প্লেটের মধ্যে শিল্ড নাই, হ্যাঁ জাস্ট রেজিস্ট্যান্স গুলো অ্যাড হচ্ছে, ওইটা দিয়ে তুমি করবা। সো এটা আমার মনে হয় দেখানো লাগবে না, ওই যে ইকুয়েশনটা, এই যে এই ইকুয়েশনটা খেয়াল করো, এই ইকুয়েশন,
T1 800, এটা 200, ইমিসিভিটি জানি, ইমিসিভিটি সিগমা স্টিমেন বোলজম্যান কনস্ট্যান্ট, এরিয়া আমি জানি। সো আমি কি করব, বসাই দিব, বসাই দিয়ে এটা সলভ করে ফেলবো এবং এটা আসবে এট দ্য এন্ড। দেখো পার ইউনিট এরিয়া, এরিয়া নাই এখানে দেওয়া, পার ইউনিট এরিয়া এটা আসবে হচ্ছে 3625 ওয়াট, 3625 উইথাউট শিল্ড। এখন আমরা শিল্ড দিয়েছি, শিল্ড দেওয়ার কারণে আমার এখানে একটা এক্সট্রা রেজিস্ট্যান্স, এখানে একটা এক্সট্রা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, যেহেতু বলছে তোমার এখানে সেম এরিয়া, শিল্ডের এরিয়া এবং এটা সব ইনফাইনাইট প্যারালাল প্লেটস এরকম বলা আছে। দেখো এই যে টু লার্জ লং প্যারালাল প্লেটস, লার্জ বলতে ইনফাইনাইট বুঝাচ্ছে, ভেরি লার্জ লং, তার মানে ইমিশন ভিউ ফ্যাক্টর 1 ধরা হয়েছে, এরিয়া সবগুলার ওভারল্যাপিং এরিয়া সেম ধরা হয়েছে। এরকম যদি ধরো তখন আমরা দেখছিলাম এই ইকুয়েশনটা চলে আসে। খেয়াল করে দেখো, একটু আগেই দেখিয়েছি যে আগের যেটা ছিল ওইটাই, বাট আমার এক্সট্রা একটা রেজিস্ট্যান্স আসলো। কোন রেজিস্ট্যান্সটা? এইটা, ডিউ টু প্রেজেন্স অফ শিল্ড, এইটা। সেইটাকে আমরা এখন বসালাম, যোগ করলাম নিচে। দেখো আমাদের হিট ট্রান্সফার কমে গেছে আগের থেকে, 3625 ছিল, তুমি কমাই আনছো কত? 806, 806, বেশ অনেক পার্সেন্ট কমাই দেওয়া হচ্ছে, 1/4 বা 25% রিডিউস করে, মানে 75% কমাই দেওয়া হয়েছে হিট ট্রান্সফার, জাস্ট একটা শিল্ড এখানে দিয়ে। কারণ রেডিয়েশন ক্ষতিকারক, আমরা চাই না সবসময় হাইয়েস্ট রেডিয়েশনটা আমাদের কাছে আসুক, এই জন্য শিল্ডটা বিভিন্ন এক্সরে মেশিন বলো বিভিন্ন জায়গায় ইউজ, ইভেন তোমার যে যে জায়গায় সোজা কথা রেডিয়েশন অ্যাপ্লিকেশন আছে এবং হিউম্যান জড়িত সেখানে, সেখানে আমাদের এটাকে কন্ট্রোল করতে হবে। তো এটা একটা স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ, তোমাদের এক্সামে এই ধরনের ম্যাথ থাকতে পারে, বাট বেসিকটা বুঝতে হবে যে আমাদের যদি ইনফাইনাইট প্যারালাল প্লেট হয় সেই ক্ষেত্রে আমরা এই ইকুয়েশন গুলো ইজিলি ইউজ করতে পারতেছি, এটা বুঝতে হবে, এটা ইউজ করতে পারতেছি, এটা ইউজ করতে পারতেছি। যদি ইনফাইনাইট প্যারালাল প্লেট না হয় সেই ক্ষেত্রে তোমাকে বেসিক এই ইকুয়েশনে আসতে হবে, এই ইকুয়েশন দিয়ে অ্যানালাইসিস করে বের করতে হবে, ঠিক আছে? বা আমরা যদি বলি এই যে এটা। তো এইটা মোটামুটি তোমাদের বিগত বছরের কোশ্চেন গুলা দেখো, ওখানে রেডিয়েশন শিল্ডের ম্যাথ আছে লাস্ট 2 ইয়ার্স, বা সরি লাস্ট 2 সেমিস্টার, লাস্ট 1 ইয়ার দেখবা, যেটা আমি কোশ্চেন করেছিলাম, তো ওগুলা ম্যাথ করার চেষ্টা করবা, ভেরি বেসিক ম্যাথ গুলা। এখানে কারো কোশ্চেন আছে রেডিয়েশন শিল্ড বুঝো নাই? এখানে এক্সাম্পল ম্যাথ আমরা একটা দেখিয়েছি, তোমাদের বইতে আরো এক্সাম্পল ম্যাথ আছে, দেখতে হবে। কারো কোশ্চেন আছে? এনিওয়ান? স্যার শিলটা আসলে মেনলি কিভাবে ইউজ করা হয় স্যার, মানে শিল্ডটা তো দেওয়া হয় হিট ট্রান্সফার কমানোর জন্য, তোমার রেডিয়েশন। সো তুমি লাইক ফর এক্সাম্পল তুমি ফার্নেস, একটা ফার্নেস অপারেট করতেছো 2000 কেলভিনে বা 1400 কেলভিনে, তো চার সাইডে যে ওয়ালটা তোমার ফার্নেসের, রেডিয়েশন এত হাইয়েস্ট টেম্পারেচার, এখানে রেডিয়েশন থাকবেই। সো তুমি যেটা করতে পারো, চারপাশে ওয়াল গুলাকে হাইলি রিফ্লেকটিভ সলিড মেটাল দিয়ে বানাইতে পারো, সো ওখানে হিট ট্রান্সফার হলেও যাতে ওই মানে ফিলামেন্টের কারণে যে তোমার ওখানে হাইয়েস্ট টেম্পারেচার কারণে যে রেডিয়েশন হচ্ছে এটা রিফ্লেক্ট হয়ে বারবার ওখানেই ফিরে যাচ্ছে, এদিকে মানে গ্লাস যেমন করে, গ্লাস কি করে রেডিয়েশনকে পাস করে দেয়, সেই পাস করা অপশনটা আর কি আমরা দিব। আচ্ছা আমার একটা জরুরি ফোন আসছে, আমি জাস্ট একটা মিনিট।
সরি। আচ্ছা, বোঝা গেছে তোমাদের যে কোশ্চেন করছে শিল্ড কিভাবে হয়? ধরো ওই যে বললাম ফার্নেসের ভিতরে ফিলামেন্ট, হাই টেম্পারেচার আছে, চার সাইডে রিফ্লেক্টিভ মেটাল দিলে, এটা একটা এক্সাম্পল হতে পারে। তারপরে ধরো তোমার অনেক হাই টেম্পারেচার অপারেট করতেছে, তুমি চারদিকে ওয়ালটা ডিফারেন্টলি বানানো, ঠিক আছে? মানে শিলটা এমন ভাবে বানাইতে হবে, তোমার রিফ্লেক্টিভ হতে হবে যাতে রিফ্লেক্ট হয়ে সোর্সের দিকে যায়, এটা একটা জিনিস, অথবা অ্যাবজর্ব করে নিবে, ট্রান্সমিটটা করতে স্যার দিবে না, এরকম। জি স্যার, স্যার হ্যাঁ, রেডিয়েশন হয়ে যে ভিতরে এই জিনিসটা আবার ফিরে যাচ্ছে স্যার, এতে কি কোনো মানে প্রবলেম হয় স্যার? না ভিতরে ফিরে যায় ওইটা ওইভাবে তো ইফেক্ট করবে না, ওখানে তো আর কেউ মানুষজন বসে নাই, আমরা এটা দেই কেন শিল্ড? হিউম্যান সেফটির কারণে, কথাটা বুঝছো? আর যদি তুমি জি দুইটা স্যার। অবজেক্টের মধ্যে হিট ট্রান্সফার কমাইতে চাও, সেই ক্ষেত্রে চেষ্টা করবা কি, দেখো এই যে ছবিতে দেখো এইখান থেকে এখানে যাচ্ছে, আমি এখানে কমাতে যাচ্ছি, ধরো এখানে আমি বসে আছি, এটা আমার সোর্স। রিফ্লেক্টিভ হলে এমন ভাবে হবে যেন এদিকে ফিরে যায়, এটা এদিকে যাতে বেশি পাস না করে, বিষয়টা এরকম। স্টিল রেডিয়েশন তো পাস করবেই, রেডিয়েশন তো তুমি পুরোপুরি অ্যাবজর্ব করবে না, কারণ কোনো কিছু তো ব্ল্যাক বডি না। বোঝা জি গেছে? স্যার। জি স্যার, হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে তোমাদের? আচ্ছা, না থাকলে আমরা আরেকটা জিনিস দেখি, আসো রেডিয়েশনের ইফেক্টটা টেম্পারেচার মেজারমেন্ট, টেম্পারেচার মেজারমেন্টে রেডিয়েশনটা আমাদের কিভাবে ইফেক্ট ফেলে, এটা একটু দেখার চেষ্টা করি। যে আমরা আমরা থার্মোকাপল, তোমরা হয়তো প্রজেক্ট করেছো একটা পাইপলাইন, ধরো গ্যাস পাইপলাইনে অনেক হাই টেম্পারেচার আছে, হ্যাঁ, একটা ফ্লুইড যাচ্ছে হয়তো 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে, কোনো কারণে থার্মোকাপল দিয়ে তোমার টেম্পারেচার মেজার করতে হবে। তো ওয়ালটা তো ইউজুয়ালি কম বেশি টেম্পারেচারে থাকতে পারে, ওয়ালকে হিট করছো, ফ্লুইড একটা হিটেড, এটা একটা হিটেড, দুইটার মধ্যে হিট ট্রান্সফার হবে, এরকম কোন অ্যাপ্লিকেশন ধরো মাইনিং এর ক্ষেত্রে অনেক বেশি এই জিনিসগুলো ইউজ হয়। তো সেই ক্ষেত্রে কি হয়, রেডিয়েশনটা টেম্পারেচারে বেশ হিউজ একটা ইফেক্ট ফেলে টেম্পারেচার মেজারমেন্ট, কিন্তু খুব লো টেম্পারেচার যদি মেজার করো সেই ক্ষেত্রে দেখা যায় অত ইফেক্টটা ফেলে না, কারণ কি আমাদের ইফেক্টটা দেখো ফোর্থ হিসাবে আসতেছে। হ্যাঁ, এটা একটা ইস্যু আর কি। তো যার কারণে একটা ভালো রেডিয়েশন কারেকশন করা লাগে যদি হাই টেম্পারেচার, ইউজুয়ালি অ্যাবোভ 500 কেলভিন, 600 800 কেলভিন মেজারমেন্ট করতেছো, সেখানে সেখানে রেডিয়েশন কারেকশনটা করাটা বেটার, যেটা অনেক সময় অনেকে নেগলেক্ট করে। যেমন ফর এক্সাম্পল এখানে একটা গ্যাস যাচ্ছে, এটা টেম্পারেচার আছে, তুমি থার্মোকাপল ড্রিল করে এখানে ওয়ালে দিলা, আর ওয়াল টেম্পারেচার একটা মেনটেন করতেছো, তুমি ফ্লুইডের টেম্পারেচার জানতে চাও, তো এখন চিন্তা করো এখানে কি ধরনের হিট ট্রান্সফার হবে। আমরা তো কনভেকশন অলরেডি পড়েছি, রেডিয়েশন কনভেকশন আমরা ফিন পড়েছি, সো আমাদের কনভেকশন হচ্ছে, ধরো এইটা থার্মোকাপলের টেম্পারেচার বাড়বে কেমনে, আস্তে আস্তে এটা এখানে হয়তো ধরো তোমার একটা ফ্লুইড আছে, ধরো মার্কারি আছে থার্মোমিটার, সো এটা কি হচ্ছে আস্তে আস্তে এই টেম্পারেচারটা সেন্স করতেছে, করে তো এটা টেম্পারেচার রিডিংটা দিবে। হ্যাঁ, যদি নর্মাল থার্মোমিটার হয়, আর থার্মোকাপল হলে সেই ক্ষেত্রে আমাদের একটা ওয়্যার থাকে, কপার কনস্ট্যান্ট বা দুইটা ডিসিমিলার মেটাল থাকে, সেটা একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি করে। মেন কথা এটা তো সেন্স করতেছে, এখানে টেম্পারেচার সেন্স করে এটা টেম্পারেচার রিডিং দিতেও কিছুটা টাইম দিলে হবে। তো এক্সাক্ট ফ্লুইডের টেম্পারেচার আমি ভাবতেছি আমি এটা ইনসার্ট করেছি, আমি এটা মেজার করে পেলাম, কিন্তু সমস্যা হচ্ছে কি, এটা একটা হাই টেম্পারেচার গ্যাস যদি হয়, বাইরে ওয়ালটার টেম্পারেচার একটু কম বেশি হলেও এখান থেকে রেডিয়েশন ওয়ালে কিন্তু যাচ্ছে, ওয়ালের সাথে রেডিয়েশন একটা হিট ট্রান্সফার এখানে নেট হচ্ছে, সেই জিনিসটা কিন্তু থার্মোকাপল ওইভাবে ধরতে পারতেছে না, কথাটা বুঝো। ওয়ালের সাথে যে আমার ফ্লুইডের অথবা ওয়ালের সাথে এই যে এইখানে যে হিট ট্রান্সফার গুলো, এগুলো কিন্তু থার্মোকাপল ধরতে পারতেছে না, এখান থেকে হিট গেইন করতেছে, আবার এখান থেকে হিট লুজ করতেছে, আবার ওয়াল থেকে হিট এখানে আসতেছে, সো এই কারণে বিষয়টা একটু কমপ্লেক্স। সো এটা যদি এনার্জি ব্যালেন্স করো, যে তোমার সেন্সরটা বা যেটা দিয়ে টেম্পারেচার মেজার করতেছো যে ডিভাইসটা দিয়ে, সেইখানে কনভেকশন হয়ে কতটুকু হিট গেল কনভেকশন হয়ে, তো আমরা কনভেকশন কি জানি, কিউ ইকুয়াল টু এইচ এ ডেল্টা টি। তো এইচ এ ডেল্টা টি, এ তো হচ্ছে পার ইউনিট সারফেস এরিয়া যদি ধরি আমরা বোথ সাইডে, কারণ রেডিয়েশনও সারফেস এরিয়া থেকেই হয়, একমাত্র কন্ডাকশনটা আমরা ক্রস সেকশন এরিয়া চিন্তা করি। সো এই বোথ সাইড থেকে যদি এরিয়া বাদ দাও, থার্মোমিটারের এরিয়া তো সেম, এই যেটুকু এক্সপোজড এরিয়া এখানে আছে এটা, তাহলে আমাদের এখানে কনভেকশনটা হচ্ছে কত, খেয়াল করে দেখো, এইচ ইন্টু ডেল্টা টি,
ফ্লুইডের টেম্পারেচার বেশি, এটা মেজার করতে চাই, এর মধ্যে আমি হুট করে এটা ইনসার্ট করেছি, এটা রুম টেম্পারেচার ছিল, সো এটা টেম্পারেচার লোয়ার কিছুটা, সো এটা আস্তে আস্তে সময় নিবে উঠতে। তো এইটা সমান রেডিয়েশন এ গেইন করতেছে এখান থেকে হিট, আবার এ কিন্তু এখানে ওয়ালে দিচ্ছে, তাহলে ওয়ালে কি পরিমাণ রেডিয়েশন নেট দিচ্ছে, বা ওয়াল কিন্তু এখানে দিতেছে, সো দেয়ার শুড বি সাম প্লাস মাইনাস। তো সেইটাকে আমরা এই যে এপসাইলন অফ থার্মোকাপল সিগমা টি থার্মোকাপল ফর আমাদের রেডিয়েশন হিট ট্রান্সফার ইকুয়েশন। এপসাইলন কেন দিলাম, ব্ল্যাক বডি না, থার্মোকাপল যে ম্যাটেরিয়ালের তৈরি, কপারের হলে 0.78 0.89, কার্বন হলে 0.9, যে ম্যাটেরিয়ালের তৈরি হবে আর কিছু ম্যাটেরিয়ালের তৈরি হবে, সেটার উপর বেস করে এমিসিভিটি ইন্টু সিগমা ইন্টু এরিয়া ইন্টু T⁴, এরিয়া বোথ সাইড থেকে বাদ চলে গেছে, সারফেস এরিয়া, সো অনলি টেম্পারেচার থাকতেছে। তো এই পরিমাণ হিট সে রেডিয়েশন করতেছে, কিন্তু বাদ যাচ্ছে, বা ওয়াল কিছুটা রেডিয়েশন এই দিকে অপোজিট ডিরেকশনে দিচ্ছে, তো সেটাকে আমরা বিয়োগ দিয়ে দেখাচ্ছি। এবং এখানে যদি আমরা ধরে নেই, ধরো যে তোমার দুইটা হিট ট্রান্সফার আর সারাউন্ডিং লস নাই, কারণ ওয়ালটাই ধরেছি, তো এই যদি হয় আমাদের কেসটা, এই দুটা সমান করো, সমান করলে ব্যালেন্স করলে TF ফ্লুইড টেম্পারেচার, যেটা আমার দরকার, আমি আননোন এটা বের করার জন্য কিন্তু আমি থার্মোকাপল দিচ্ছি না, সেটা দাঁড়াচ্ছে এই যে ইকুয়েশন, দেখো এখান থেকে দুইটা লাইন করো, এটা আসবে। এই ফ্যাক্টরটা যত বেশি হবে তত এরর। ধরো আমি 100 কেলভিন মাপতে চাই, আমি তো থার্মোকাপলে 100ই পাবো, বা 100.12 পাবো, আর এটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু দেখো ফ্লুইডের টেম্পারেচার আসলে, ধরো এইখানে এই পোর্শনটা রিডিং আসছে 20 আসছে রিডিং, তাহলে কি হচ্ছে 100 সমান 100 প্লাস 20, তার মানে ফ্লুইডের টেম্পারেচার 120, কিন্তু থার্মোকাপল রিডিং দিচ্ছে কত 100। ঠিক আছে, বোঝা গেছে? সো এররটা এইখানে হচ্ছে, সো এটাকে কারেকশন করার জন্য একটা ম্যাথ এই যে এখানে দেওয়া আছে, দেখো এটা আমাদের লাস্ট ম্যাথ করছে, একটু ভালো করে দেখো। এই যে এরকম একটা কেস, আমাদের এখানে ওয়ালে 400 কেলভিন টেম্পারেচার আছে, আমাদের ফ্লুইডটা একটা হাই টেম্পারেচার ফ্লুইড যাচ্ছে, কিন্তু আমি টেম্পারেচার জানি না ফ্লুইডে, বা 400 থেকে বেশি এটুকু আমি জানি, তো আমি কি করছি, এখানে ইমিসিভিটি 0.6 এর একটা থার্মোকাপল অ্যাড করছি, থার্মোকাপল 650 রিড দিচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে, এটা কি আসলে ফ্লুইডের টেম্পারেচারের সমান দিচ্ছে? আসলে কি ফ্লুইড 600 কেলভিন? দেখো টেম্পারেচার রেঞ্জ বেশ ভালো, 400 500 600 এই রেঞ্জে চলে গেছে। তো এই জন্য কি করবা, যেহেতু এটা ইমিসিভিটি 1 না, সরি এটা ডিফারেন্ট মেটালের তৈরি, 0.6 ইমিসিভিটি, তাহলে দেয়ার শুড বি সাম রেডিয়েশন হিট গেইন এন্ড লস। সো জাস্ট ইকুয়েশনটা অ্যাপ্লাই করে দেখো, এই যে ওয়াল এ এখান থেকে হিট নিচ্ছে ঠিকই, আবার এখান থেকে এর হিট কিন্তু ওই যে ওয়ালের দিকে দিচ্ছে, আবার ওয়াল থেকে কিছু হিট এখানে যাচ্ছে। এই কারণে এই কারেকশনটা, ওয়াল যেহেতু 400 কেলভিন মানে 100 ওভার 100 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ নট, তো আমাদের ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশন অনেক সময় এরকম লাগে যে একটা হিটেড ওয়াল, সেটাকে আমরা 100-200-তে রাখছি প্রসেস হিটিং এ, আর আমরা এখান থেকে ধরো হাই টেম্পারেচারে গ্যাস পাঠাচ্ছি, এরকম আমি গ্যাসের মধ্যে হিট ট্রান্সফার করতে চাচ্ছি, বা ওয়ালে হিটটাকে গ্যাসে নিতে যাচ্ছি, বা গ্যাসের হিটটাকে ওয়ালে হিট এক্সচেঞ্জ করতে যাচ্ছি, সোজা কথা দুইটা ওয়াল এবং মিডিয়ামের মাঝে। তো আমার এখন রিডিং দরকার, তো আমি থার্মোকাপল ড্রিল করে দিয়ে দিলাম, রিডিং যদি মানে আমি কারেকশনটা না করি রেডিয়েশন, আমার কিন্তু এরর, দেখো ভালো এরর, এই যে 650 থার্মোকাপল রিডিং দিচ্ছে, কিন্তু আসলে ফ্লুইডের টেম্পারেচার কত 715, 650 715 অনেক ডিফারেন্স, অ্যারাউন্ড 65 কেলভিন কম বেশি দেখাচ্ছে টেম্পারেচার, বিকজ ইফ আই নেগলেক্ট দ্য রেডিয়েশন কারেকশন। আমি যদি রেডিয়েশন কারেকশনটাকে ইনক্লুড করি, দেখো এই ইনক্লুড করলাম, অ্যাড হলো। তুমি ইনক্লুড করতে গেলে আমার জানতে হবে কি, আমার জানতে হবে কোন ম্যাটেরিয়ালের তৈরি থার্মোকাপল, ইউজুয়ালি থার্মোকাপল কোন ম্যাটেরিয়াল এটা দেওয়া থাকে, এটা এমিসিভিটি গুগল করলেও পাওয়া যাবে। আর জানতে হবে আসলে কোন রেঞ্জে টেম্পারেচার গুলো মেজার করতেছো, যে খুব হাই টেম্পারেচার কিনা, যদি দেখো খুবই লো টেম্পারেচার, ধরো তুমি 50 ডিগ্রি সেন্টিগ্রেড মেজার করবা, 300 কেলভিন মেজার করবা, সেই ক্ষেত্রে এটা টেম্পারেচার এই 300 ওয়াল রুম টেম্পারেচারের কাছে এটাও টেম্পারেচার, এটা আস্তে আস্তে জিরোই হয়ে যাচ্ছে, খেয়াল করো। হ্যাঁ, ঠিক আছে, জিরো হয়ে যাচ্ছে, দেখো খুব কাছাকাছি হলে, আর যখনই আমাদের খুব টেম্পারেচার ডিফারেন্স থাকতেছে, এটা কিন্তু একটা নেট ভ্যালু দিচ্ছে, এবং পাওয়ার 4 যেহেতু এইটার ইম্প্যাক্টটা অনেক,
এবং এই ইম্প্যাক্টের কারণে এই যে 715 আসলো। কোন মিডিয়াম, কোন ফ্লুইড, দ্যাট ইজ অলসো ম্যাটার। এখানে কোন ফ্লুইড দিতেছো, কারণ কনভেকশন, হিট ট্রান্সফার কোফিশিয়েন্ট সবকিছু তো সেম না। এখানে 80 ধরছে এই ম্যাথটাতে, এয়ার বলে। হ্যাঁ, এখানে ভেলোসিটি যদি অনেক বাড়াই দেওয়া হয়, ফোর্স কনভেকশন হয়, এইচটা আমাদের বেড়ে যাবে। এইচটা যদি আবার বেড়ে যায় অনেক, তাহলে আবার এররটাও কমে যাবে। আবার যদি স্লো যায় ফ্লুইডটা, তাহলে রেডিয়েশনটা অনেক সময় ধরে হবে, সেক্ষেত্রে এইচ কমে যাবে, এররটা আবার বেড়ে যাবে। সো ইটস ভাইস ভার্সা, কোন মিডিয়াম কত ভেলোসিটিতে ফ্লো হচ্ছে গ্যাস, লটস অফ ইস্যুস দেয়ার। তো যেটা বলার উদ্দেশ্য, যখনই অ্যাবভ হাই টেম্পারেচার, খুব ভালো হাই টেম্পারেচার মেজার করবা তোমরা, অবশ্যই যে ডিভাইস দিয়ে করো, রেডিয়েশনটাকে কনসিডার করার চেষ্টা করবা, যে ওই ডিভাইসটা আশেপাশের মিডিয়াম থেকে কি পরিমাণ রেডিয়েশন সে গেইন করতেছে, এবং যেহেতু ডিভাইসটারও টেম্পারেচার বেড়ে যাচ্ছে, কারণ তোমার গ্যাসের টেম্পারেচার 800, এখানে থার্মোকাপল দিলে এ তো তাড়াতাড়ি সেন্স করবে। সো এখানে কিন্তু টেম্পারেচার অনেক বেশি শো করবে। সো এই পোর্শনটা কিন্তু হাই টেম্পারেচারের রিজনে তুমি এক্সপোজ করছো, সো এখান থেকেও রেডিয়েশন হচ্ছে। তো ওইটাকে কনসিডারেশনে আনতে হবে। সো এটা একটা বিগ মিস্টেক্স হয় অনেক সময় ইন্ডাস্ট্রিতে। এখন মানুষজন জানে, বাট স্টিল অনেকে ভুল করে, যে টেম্পারেচার কারেকশন, রেডিয়েশন ইফেক্টটাকে কনসিডার করে না, বিশেষ করে থার্মোকাপল নিয়ে। তোমরা প্রজেক্ট করেছো হয়তো 3-1-এ, থার্মোকাপল দিয়ে টেম্পারেচার মেজার করেছো হয়তো কোনো, বাট খুব হিউজ টেম্পারেচার মেজার করে থাকো, যদি তুমি যদি কারেকশন না করো, ইওর রেজাল্টস ইজ লিটল বিট এরর। হ্যাঁ, এটা ডিপেন্ড করে কত টেম্পারেচার কি, বিকজ এই যে এইটা ম্যাটার। তো এটাই মোটামুটি আমাদের সিলেবাস। হ্যাঁ, কারো কোশ্চেন আছে? এই যে কারেকশন, টেম্পারেচার কারেকশন কিভাবে করা যেতে পারে, এনিওয়ান? তোমাদের কারো কোশ্চেন আছে? বুঝেছো প্রবলেমটা? ইয়েস, নো? জি স্যার, জি Yes, স্যার, sir. ক্লিয়ার, কোশ্চেন স্যার না ক্লিয়ার। থাকলে বলো, নাই তাহলে আমি আগাই যাই, তাই না? ঠিক আছে, সো দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার সিলেবাস। ঠিক আছে, দ্য ফার্স্ট পার্ট অফ এমই 3205। সো আমি এখানে রেকর্ডটা শুধু শুধু বড় করবো না, আমি স্টপ রেকর্ডিং করলাম। আচ্ছা, তার আগে তোমরা হোমওয়ার্ক করেছো কয়জন একটু দেখি। আমাদের এখানে আজকে এইমাত্র হোমওয়ার্ক দিছে 6টা 2, 6টা 5, 6টা 9। আচ্ছা, আমি একটু দেখি। এই যে তুমি ভ্যালু অফ যে 1 2 3 এইভাবে হবে না, শুধু দিলেই হবে না। ঠিক আছে, এই যে আহমেদ নূর, আহমেদ নূর আছো? জি স্যার, তো আছি। তুমি সার্কিট ডায়াগ্রাম কই তোমার? হয় নাই তো, এভাবে দিলে হবে না, সার্কিট ডায়াগ্রাম লাগবে। সার্কিট ডায়াগ্রামটা আছেন স্যার, ওটা আঁকানো লাগতো। হ্যাঁ, তো ওইটা না একটা প্রবলেম দিছো কেন? তুমি 1 মার্কস পাবা, 2 পাবা না। ঠিক আছে, তুমি 1 অ্যাড করবা, বুঝছো? জি স্যার। হ্যাঁ, আর এরপর আছে মোস্তাসিম লাবিব, মোস্তাসিম লাবিব, Yes, sir. রোল Maximum. 40, রোল Yes, sir. 40 40। যে তুমি ডায়াগ্রাম দিছো, তুমি সার্কিট ডায়াগ্রাম দিছো, ওকে, ইবি1 এর ইকুয়েশন ঠিক মতো লিখছো, যে 1 সলভ করছো, ওকে, তুমি ফুল মার্কস পাবে। ঠিক আছে, 2 মার্কস। ঠিক আছে, রোল Thank you. 40। Yes. আচ্ছা, এরপর আমি চেক করি 172 আছো নাকি? মোহাম্মদ Yes, সিয়াম sir. আহমেদ। Yes, sir. আচ্ছা, তোমারটা দেখি। তোমারটা স্ক্রিনে দেখতে পাও? তুমি দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না? No, sir. দেখা যাচ্ছে। আচ্ছা, আমি শেয়ার দেই নাই। আচ্ছা আচ্ছা, আহ, তুমি কি করছো স্যার? না, তুমি তো একদম ওইটা করছো, হয় নাই। হুম, তুমি ইয়া করো নাই, ইন ডিটেলস করো নাই। তুমি ওই নোট, যে নোট 1-এ বইতে যেটা আছে ওইটাই লিখছো, বইতে একদম বইয়ের অ্যান্সার, তুমি মার্কস পাবো না। ঠিক আছে সিয়াম আহমেদ, তুমি মার্কস Yes, দিও না। sir. ঠিক আছে, তুমি তো বইয়েরটাই করে রাখছো, তা এই জন্য তো হোমওয়ার্কটা এটা ছিল না, প্রত্যেকটা নোটের জন্য ইকুয়েশন লিখতে হবে তো। আচ্ছা, এই 3 জনেরটা ক্লিয়ার করলাম, আর বাকি যারা ছিল, ফাহমিদ আদনান, রোল কত? Yes, sir. রোল কত তোমার? 130. হ্যাঁ, 113, 30 নাকি? 30, sir. 30. শুধু 30. আচ্ছা, যাক, তুমি ফুল মার্কস 2 পাবা। আলভি তাহাজিবকে, রোল 16 আসো, রোল 16, রোল 16, রোল 16 ফুল মার্কস পাবা। ঠিক আছে,
তারপরে আছে নাইমুল নাইমুল হায়দার। আসো নাইমুল হায়দার। মেসেজ কে দিল? আই ডোন্ট হ্যাভ মাইক্রোফোন। আচ্ছা নাইমুল হায়দার, তুমি শুনতে পাচ্ছ না, তুমি ফুল পাবা। আমি মেসেজ দিয়ে দিলাম তোমাকে, ফুল মার্কস। নাইমুল, তোমারটা ঠিক আছে। আচ্ছা ওকে, এরপরে আমরা গেলাম লাস্ট আরেকজনেরটা চেক করব। জাহান চৌধুরী। জাহান চৌধুরী আসো। জি স্যার। তোমারটা দেখি। হ্যাঁ তোমারটা গুড, তোমারটা ঠিক আছে একদম, তুমি 2 মার্কস পাবা। ঠিক আছে, ইয়েস স্যার। তাহলে এই আমরা তাহলে কতজন পাইলো? একজন 1 পাবে, আলী নূর। আর বাকি একজন মার্কস পাবে না, সিয়াম। হ্যাঁ, আর বাকিরা 2 মার্কস করে পাবে। ঠিক আছে, এখানে আমি সব মার্ক করে রাখলাম। আচ্ছা এটা গেল আমাদের। আর কোনো কোশ্চেন আছে তোমাদের এমনি? আমি এবার রেকর্ডটা অফ করি, স্টপ রেকর্ডিং।